আচ্ছা, আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস। জাভাস্ক্রিপ্টে কি এটা বলেন তো একটু। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে কি একটু দেখে আসি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে কি অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই না? এটা জানি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা হচ্ছে এইভাবে বলতে পারি, কিন্তু এটা কাজ কি? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক কোনগুলো? jQuery, jQuery, তারপরে Ajax framework, Ajax, তারপরে Angular, তারপর Drupal, Drupal হচ্ছে PHP CMS। Drupal কোনো CMS, ফ্রেমওয়ার্ক না, Drupal হচ্ছে CMS। আচ্ছা, এখান থেকে দেখি আরো ইজি হবে। এই যে জাভাস্ক্রিপ্টের আন্ডারে জাভাস্ক্রিপ্ট, jQuery মোবাইল, অ্যাঙ্গুলার জেএস, জেসন, অ্যাজাক্স, APPL, w3.js, এগুলো ছাড়াও আরো অনেক জেএস আছে। ওকে, এটা জানার জন্য আমরা কোথায় গিয়ে যদি গুগলে সার্চ দেই যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কি, এখানে কি লেখা আছে? অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কমনলি ইউজ টু ক্রিয়েট ইন্টারঅ্যাক্টিভ ইফেক্ট উইদিন ওয়েব ব্রাউজার্স। অর্থাৎ ওয়েব ব্রাউজারের উপর ডিপেন্ড করে যে ডিজাইনগুলো চেঞ্জ হবে সেগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মেইন কাজ, সেটাকেই বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্টের অ্যাকর্ডেট আমরা সংজ্ঞা পাইলাম যে ওয়েবসাইটের উপরে এটা রিসার্চ হবে। কিন্তু আমাদের এই কমনলি একটা প্রবলেম থাকে যে সবাই জাভা এবং জাভা স্ক্রিপ্টের সাথে একটা মিল বা এটাকে একসাথে করে ফেলে। জাভা হচ্ছে সম্পূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা স্ক্রিপ্টটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব বেস ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? ক্লিয়ার? জাভা আর জাভা স্ক্রিপ্ট কি? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস দেখে আসি। জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক 5 বেস জাভা পাঁচটা বেস দেখাইছে আর কি, আমরা বেস না দেখা এই দেখি জাভাস্ক্রিপ্ট অপশন যে অ্যাঙ্গুলার জেএস এক নাম্বার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর রিঅ্যাক্ট জেএস, ঠিক আছে, Vue.js, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। কিসের মাধ্যমে বানানো? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বানানো, তাই না? Meteor.js, এগুলো কনক্লুশন 5টা টপিকের উপরে আছে। এখানে লিখবেন দেয়ার, তাহলে দেখবেন পুরো একটা লিস্ট দিয়ে দিবে। ওইটা ভিডিওতে গিয়ে আমরা একটা লিস্ট পেয়ে যাবো অ্যাকুরেট জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, কতগুলো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে অ্যাকচুয়ালি।
এই টেমপ্লেট সিস্টেমের জন্য এগুলো, ইউনিট টেস্টিং এর জন্য এগুলো সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এই যে, সো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক কি অনেক আছে, তাই না? এই যে Vue.js যেটা দেখলাম, ওকে, তাহলে প্রচুর আছে, তাই না? সেইগুলো দেখবেন যে কতগুলো আছে, একটু দেখে রাখা ভালো। React.js, কোনটা কোন রিলেটেড, সব জাভাস্ক্রিপ্ট সেম না, তার ফ্রেমওয়ার্ক বলতে যে সব সেম কাজ করে তা না। সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের অ্যানিমেশনের জন্য একটা জাভাস্ক্রিপ্ট খুব ভালো কাজ করে, সেই ফ্রেমওয়ার্কটা ইউজ করবো। আবার একটা কাজ আছে যে ওটা মোশনের দিক দিয়ে খুব ভালো, তাহলে ওটা ইউজ করবো। আমি একটা ইমেজের ইফেক্ট দিব, তো আরেকটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আমি ইউজ করতে পারি। সো ইটস ডিপেন্ডেন্ট অন হোয়াট, ওকে। তাহলে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো আলাদা আলাদা, বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে চলে যাই। জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো কি সেটা বুঝতে পারার পরেই আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে যাই। এখানে গিয়ে জাভাস্ক্রিপ্ট কি আমরা এটা বুঝতে পারছি, জাভাস্ক্রিপ্ট হোম। জাভাস্ক্রিপ্টের মূলত কাজটা কি সেটা এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, যে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট নামে, ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। এটাতে ক্লিক করলে আপনি যেই টাইমে বা যেই কোনো ডিভাইসেই থাকুক না কেন জিনিসটা, ওটার ভিতর থেকে এই জিনিসটা কি জন্য মজা, সাপোজ আপনি আপনার ফোন সিকিউরিটি বা একটু মানুষের থেকে আলাদা করার জন্য ডেভেলপার ফোন হিসাবে রাখলেন, যে আপনার এটা কিভাবে ইউজ হবে। আচ্ছা, ক্লিক মিতে ক্লিক করলে এটার ক্লিক করলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা টাইম দেখাবে। এখন এটা কোথায় ইউজ করব, এই ইউজেবল জায়গাটাকে জানতে হবে। সব কিছু শেখার আগে উদ্দেশ্যগুলো শিখে নেবেন, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে জিনিসটা। আর যদি উদ্দেশ্যগুলো না জানেন, তাহলে আপনি কি করবেন, এটার ফিউচার কি অ্যাকচুয়ালি সেটাই জানেন না, তাহলে সেটা দিয়ে কোনো আপনার টাইমটা আগাবে না অ্যাকচুয়ালি, যে আমি কি করতে চাচ্ছি আর চাচ্ছি। হ্যাঁ, সেটাই বলতেছিলাম, মোবাইলের উপরে এটা অ্যাপ্লাই করতে পারে। কিভাবে? সাপোজ আপনার ফোনে আপনি টাইম ডেট কিছুই শো করতে চাচ্ছেন, ইভেন আমাদের যে ওয়াচ, স্মার্ট ওয়াচগুলো আছে না, যেগুলো ফোনের স্টাইল, আপনি টাইম ইউজ করতে চাচ্ছেন, তো একটা অ্যাপ্লিকেশন বানায় রেখে দিলেন, ওটাতে ক্লিক করলে পরে আপনাকে টাইম বলে দিবে আর নয়তো টাইম শো করবে। কথা বুঝতে পারছি? আছে তো, অবশ্যই আছে, সেটাই বলছি। সেই জিনিসগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করতেছি অ্যাকচুয়ালি। সাপোজ আমি আমার ল্যাপটপে বা ডেস্কটপে আমি কোনো জায়গায় শো করাইতেছি না আমার টাইমটা, তো সেটাকে আমি একমাত্র টাইম দেখতে পারবো, আমার ল্যাপটপ থেকে আরেকটু টাইম দেখতে পারবো। সেটা কীভাবে? সাপোজ আমি একটা ওয়েব বেস ব্রাউজারিং একটা আমার ডেস্কটপে রেখে দিলাম বা যে কোনো জায়গায় রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে এরকম একটা বাটন বানাইলাম, ক্লিক মির মতন একটা বাটন বানাইলাম, এই বাটনের উপরে ক্লিক করলাম, তারপরে ওখান থেকে আমার টাইম অ্যান্ড ডেট দেখাচ্ছে। এই যে ক্রিয়েটিভিটি জিনিসগুলো ডেভেলপার দেখবে যেটা হাই কোয়ালিটি, যেরকম যে হ্যাকারদের বা যারা খুব কোডিং করতে ভালোবাসে তাদের ল্যাপটপ ধরলে বুঝবেন যে মেজাজ গরম হয়ে যায়। মাই কম্পিউটার খুঁজে পাইতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়। যেরকম উবুন্তুর ভিতরে আছে বা কি কম্পিউটার প্রোগ্রামিং জাতীয় যে কম্পিউটারগুলো, অর্থাৎ আমাদের কি বলে উইন্ডোজ তো না, কি বলে অপারেটিং সিস্টেমগুলো যেগুলো আছে, সেগুলো অনেকটা বিরক্তিকর জিনিস, কিন্তু তাদের কাছে ওইটাই মনে, বুঝতে পারছি? তারা চাই একটু ক্রিয়েটিভিটি করে কোডিং করে করে মাই কম্পিউটার বের করতে হবে, বুঝতে পারছি? সো সেই জিনিসগুলোই হচ্ছে, এই জিনিসগুলো আমরা করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে থিওরিগুলো নিয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফে। তার এখান থেকে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর আমাকে এখানে টাইম দেখাই দিচ্ছে 7:17 আবার 57 সেকেন্ড। সেটা কোত্থেকে পাচ্ছে? আমার কম্পিউটার থেকে পাচ্ছে, সেটা এই জন্য দেখাচ্ছে। এই যে বিডিটি কোথায়, বাংলাদেশ বিডিটি সব দেখায় দিচ্ছে। তো কথাটা বুঝতে পারছি, আবার এখানে ডেটও দেখাচ্ছে। সো এই জিনিসটা, এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করে সেটাই হচ্ছে আমাদেরকে শিখতে হবে। ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করলাম, এখানে দেখেন কোডটা দেওয়া আছে, আহামরি কোনো কোড না, একটু দেখেন
এই এতটুকু একটা কোড দেওয়া আছে। জাস্ট কি বলে দিচ্ছে আমরা এটা একটু বুঝি। সাপোজ আমরা এখনো কোনো জাভা স্ক্রিপ্টের কোনো কোড দেখি নাই, একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে। সাপোজ বাটন নামে একটা ট্যাগ নিছি, তাই না? এটা তো HTML ট্যাগ, আমরা জানি। বাটন নামে একটা ট্যাগ নিছি, ওইটার ভিতরে কোনো কিছু লিখি নেই, লিখছি তো এই যে এখানে ক্লিক মি টু ডিসপ্লে দ্য ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে আমরা লিখছি। তাহলে এতটুকুর ভিতরে তো আমাদের কোনো প্রবলেম নেই, আছে। ফার্স্ট ট্যাগের ভিতরে অলওয়েজ কি আমরা ওই যে অ্যাট্রিবিউটগুলো লিখি, তাই না? এটা তো জানি সরাসরি। টাইপটা কি লিখছি? বাটন লিখছি। এটা অলরেডি একটা বাটন, বাট তারপর আমরা কি টাইপটা লিখছি? বাটন লিখছি। ওয়ান ক্লিক লিখছি, অন ক্লিক মানেটা কি? এটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের ইনলাইন জাভা স্ক্রিপ্ট। আমরা সিএসএস শিখছিলাম না, ইনলাইন সিএসএস, এটা হচ্ছে ইনলাইন জাভা স্ক্রিপ্ট। এভাবে হচ্ছে ইনলাইন করে, এক কোড থেকে এক লাইনের ভিতরেই কিভাবে এটাকে কল করে কাজ করায়, সেটাই হচ্ছে ইনলাইন জাভা স্ক্রিপ্ট। ইকুয়াল টু দিয়ে ওয়ান ক্লিক যখনই লিখবো আমি, ইকুয়াল টু দিয়ে ডবল কোটেশন, এটা তো অ্যাট্রিবিউটের একটা সিস্টেম, তাই না? আমরা জানি। সেখানে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে মুখস্থ। কি জন্য মুখস্থ? যে আমরা কাকে কল করতেছি সেইটা কল করার সিস্টেমটাই হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে একেবারে কমন, এটা অলওয়েজ সেম থাকবে। এরপর হচ্ছে কাকে কল করতেছি? একটা আইডিকে কল করতেছি না? এই যে এখানে কিন্তু আমরা বলে দিছি গেট এলিমেন্ট বাই আইডি, আইডিকে কল করতেছি। তাহলে এখানে ডেমোটা কি হবে? এই ডেমোটা, অর্থাৎ পি নামে একটা ট্যাগ আছে, ওইটার ভিতর থেকে আমি একটা আইডি নিচ্ছি, আইডিটাকে এখানে কল করতেছি। কল করে ডট আছে, ইনার HTML-টা কি এটা আমার খুব জানার দরকার, এটা না জানলে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো। ইনার HTML মানে হচ্ছে আমার HTML এর কাজগুলো আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করব, সেটাকেই করে ইনার HTML, ডট ইনার HTML ইকুয়াল টু ডেট। এই ডেট দিয়ে একটা ফাংশনের কারিকুলাম বসায় দিছে। এই ডেট মানে হচ্ছে HTML এর ভিতর থেকে, অর্থাৎ ব্রাউজিং করে সে একটা ডেট বের করে নিয়ে আসবে। ক্লিকটা করবে কাকে? বাটন, ওয়ান ক্লিকের ভিতরে করছি। অন্যথায় এই জিনিসটাই সেম আমরা কি এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টে করতে পারি না, তাই না? এটা তো আমরা ইনলাইন জাভা স্ক্রিপ্ট করলাম, আর এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টে করলে অবশ্যই কি আমাদের এখানে ওয়ান ক্লিকের দরকার পড়বে না? পড়বে? বলেন। পির বিরুদ্ধে রাখছে আমাদের বাটনটা কাকে বানাবো? হ্যাঁ, বাটনটা লিখেই দিছি। তাহলে এরকম একটা পয়েন্ট আমাদের দরকার না যে যার মাধ্যমে আমি জিনিসটা শো করব? হ্যাঁ, পি আকারে শো হবে। বুঝতে পারছি? এই পি এর এখানে আপনি এখানে এ দিয়ে দেন, সরি H1 দিয়ে দেন, এ দিবেন কেন? হ্যাঁ, H1 দিয়ে দেন, রান দেন। এবার ক্লিক মিতে যখন আমি ক্লিক করতেছি তখন H1 হেডিং হিসাবে দেখাচ্ছে। ক্লিয়ার? জাস্ট এতটা জিনিস একটা আইডিয়াটা দিলাম, যেটা হচ্ছে ইনলাইন জাভা স্ক্রিপ্ট। ঠিক এটাকেই সেম আমি যখন আবার আলাদাভাবে করতে যাব, সেটাই হবে কি একটা জাভা স্ক্রিপ্ট ফাইলের ভিতরে যখন করব তখন সেটা হচ্ছে কি এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট আলাদাভাবে। হ্যাঁ, আর আরেকটা সিস্টেম কোনটা? সেটা হচ্ছে হেডের ভিতরে যদি আমি করি সেটাকে আমরা কি বলতেছি? ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট। তো ঠিক সেম সিএসএস আর জাভা স্ক্রিপ্টের ভিতরে আমরা তিন প্রকার পাচ্ছি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। বুঝা গেল? এটা আমরা সামনে পাবো। সো জাস্ট একটা ডেমো দেখলাম আমরা যে জাভা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি বা কি কাজ করে। ওকে, এবার আমরা বিস্তারিততে আসি। হ্যাঁ বলেন। আমরা সিএসএস করতে করতে কোনটাতে অভ্যস্ত হয়েছি? এক্সটার্নাল। তাহলে সেটাই করব আমরা অবশ্যই অনলাইনটা খুব কম করব, ঠিক আছে? একেবারে দরকার না পড়লেই ইনলাইন বা ইন্টারনাল আমরা করি। যেগুলো একেবারে অ্যাকুরেট দরকার হবেই সেগুলোকে আমরা কিছু কিছু করবো। এটা ওই ইউজের উপরে ডিপেন্ডেন্ট করতে আমরা বুঝে যাবো একটা টাইম। আচ্ছা,
এই এক্সাম্পলগুলো আমরা এবার বুঝলাম। এখানে দেখা আছে যে হোয়াই স্টাডি জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, এই পর্যন্ত তারা এই জাভা স্ক্রিপ্ট একমাত্র সেই শিখতে পারবে যে কিনা HTML CSS এবং রেসপন্সিভ পারে। এছাড়া যদি দুনিয়ার কেউ এখানে ডাইরেক্ট চলে আসে জাভা স্ক্রিপ্টে, সে কিচ্ছু পারবে না। যদি বলি কেন, এখানে আনসার দেওয়াই আছে যে আপনি HTML এর মাধ্যমে বানাচ্ছেন, CSS এর মাধ্যমে ডিজাইন করতেছেন, এখন আপনি জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করবেন। এখন আপনি HTML CSS ই পারেন না, যে জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করবেন কোথায়? বুঝতে পারছি? আপেল বুঝছেন নাকি শুধু হাফ ওয়ার্ড লিখছেন? না বুঝলে তো কোশ্চেন করবেন। ওকে, ডান। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আসছি। আচ্ছা, লার্নিং স্পিড এগুলো একটু দেখে নিন। আমরা একটু জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে যাই। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, তা আমরা জানি, তাই না? কন্টেন্ট না চেঞ্জ করলে তা না। আচ্ছা, ইনার HTML এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কি বলতেছে? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলবো হচ্ছে আমরা মেথড। কি বলবো? মেথড। আচ্ছা, আরো বিস্তারিত আসবে, সমস্যা নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা স্টেপ বাই স্টেপ আসি। এইখানে যে কাজটা আপনাদের নেক্সট ডে পর্যন্ত থাকবে সেটা হচ্ছে, একটা দেখেন এখানে টার্ন অন দ্য লাইট, যখন আমি ক্লিক করব লাইটটা অন হয়ে যাচ্ছে, আবার যখন আমি অফ করব তখন লাইটটা অফ হয়ে যাচ্ছে। এই কাজটা আপনাদের প্রজেক্টে একটা রেডি করে রাখেন। আপনাদের প্রজেক্টটা হবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনাদের পরিচিত যত মুখ আছে যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকে একটা রেড মার্ক দিয়ে রাখবেন, একটা ছবি দিবেন ফার্স্টে, তারপরে ওটাতে ক্লিক করবেন যে সে রেড মার্ক, তো তার উপরে লাল বাতি জ্বলতে থাকবে। তারপরে সাপোজ ধরুন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, তার উপরে হলুদ বাতি জ্বলতে থাকবে বা সবুজ বাতি জ্বলতে থাকবে। ওকে, এই ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি একটা ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এই জাভা স্ক্রিপ্টের উপর। ভয় পাওয়ার কিছু নাই যে না এখনো তো কোডিং স্টার্টই করলাম না, আমি দেখাই দিব। এর ভিতরে দেখবেন এটা অনেক ইজি। তারপরেও একটা এই জিনিস আছে যে ট্রাই ইট ইউর সেলফের ভিতরে গিয়ে এই যে এখান থেকে এখানে সব ওয়ান ক্লিক ইউজ করা হয়েছে, যেহেতু এটা ফার্স্ট আমরা এক্সটার্নালে এখনো যাইনি, গেছি জাস্ট অন করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝি, আরো মজার জিনিসটা তো একটু খোলামেলা করি। দেখেন এখানে টার্ন অন দ্য লাইট যখন বলতেছি তখন কি কালারফুল হচ্ছে, অফ করতেছি অফ হয়ে যাচ্ছে। এটা জাস্ট লজিকটা কি খাটাইছে একটু বলি। এখানে দুইটা ইমেজ আছে, কি আছে? দুইটা ইমেজ, একটা হচ্ছে অফ ইমেজ আর একটা হচ্ছে অন ইমেজ, অর্থাৎ একটা হলুদ ইমেজ আর একটা হচ্ছে এ নর্মাল ইমেজ। জাস্ট যখনই আমি টার্ন অন দ্য লাইটে ক্লিক করতেছি তখন হলুদ ইমেজটা কল হচ্ছে এখানে, একটু বুঝেন, হলুদটা এখানে কল হচ্ছে, আর যখন অফ করতেছি তখন এই গ্রেটা এখানে কল হচ্ছে। দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু নেই। এটা ওয়ান কাইন্ড অফ ম্যাজিক বলতে পারেন। বুঝতে পারছি? এর ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। এটাই হচ্ছে জাভা স্ক্রিপ্ট, বা যেখানে আমরা প্রোগ্রামিং জাতীয় জিনিসগুলো একটু একটু ইউজ করবো, যে খুব মজার জিনিস। আচ্ছা, এখান থেকে ঠিক সেম ভাবে আমরা কি করছি, ইমেজের জন্য একটা সেকশন রাখছি, একটু খেয়াল করছেন? ইমেজের জন্য একটা সেকশন করছি যেখানে আমরা কল করব। বাটন বানাইছি দুইটা, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তাহলে দুইটা বাটনকে দুইটা ইমেজ দিছি, কিন্তু কল করব কোন জায়গায়? এক জায়গায়। ইমেজ বারবার খালি চেঞ্জ হবে, আর কিছুই না, আর কিছু কি চেঞ্জ হবে জাস্ট। তাহলে এই যে বাটনকে ধরলাম, বাটনকে ধরে টার্ন অন দ্য লাইট লিখলাম, এটাকে অন ক্লিক দিলাম, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিকে এই যে মাই ইমেজ যেটার ভিতরে শো করবো, যে ইমেজটার ভিতরে, এই ইমেজটা শো করার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার না আমার, সেই জায়গাটা দেওয়া হয়েছে না এই যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে স্টাইলের 100 পিক্সেল দেওয়া হয়েছে উইডেট। বুঝতে পারতেছি? এটাকে ডিজাইন করতেছি, এটা তো আমরা পারি, তাই না? সোর্স হিসাবে দেওয়া আছে কি পিক বাল্ব ডট গিফ, একটা ইমেজ দেওয়া আছে আগে থেকে। ওকে, আচ্ছা, এখানে আছে একটা ইমেজ, তাহলে আমাদের আরেকটা ইমেজ কোথায়? এবার আসি মেইন জায়গায়। ফার্স্ট টার্ন অনে দেওয়া আছে এই যে দেখেন ডট, এখানে আমরা আগে কি দেখছিলাম? ইনার HTML দেখছিলাম না? তাহলে ওইটা একটা মেথড যদি হয়ে থাকে তাহলে SRC একটা কি মেথড। আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাই, তাহলে সামনে গিয়ে এগুলো আর কি বুঝতে প্রবলেম হবে না আমাদের। এই 2-3 লাইন কোডিং আগে দেখি,
তাহলে ওগুলি অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডট এস আর সিটাকে একটা মেথড, এর ভিতরে কি লিখছি, জাস্ট আমরা একটা সোর্স কল করাই দিছি, সেটা কি পিক বাল্ব ডট গিফ নাম। আচ্ছা, একটা পিক এখানে খালি কল করাইছে, আর কিছুই করি। ঠিক সেম ভাবে আরেকটা জায়গায় কি করলাম, টার্ন অফ দ্য লাইট, যখন এটাতে ক্লিক করব শো করবে কোথায়, এই মাই ইমেজে, তাই না? এই মাই ইমেজ আর এই যে এই মাই ইমেজ এখানে শো করতেছে। আর এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিতে এখানে আরেকটা পিক দিয়ে দিলাম, এখানে দেওয়া আছে যে এফ এফ ডট গিফ। বুঝতে পারছি? তাহলে এখানে এই যে টার্ন অফে যখন ক্লিক করতেছি তখন আবার শো করতেছে কোনটা, এই যে পিক বাল্ব বাল্ব অফ বাল্ব অফ ডট গিফ, এই ইমেজটা শো করতেছে। বুঝতে পারছি? জাস্ট খালি ইমেজ চেঞ্জ হচ্ছে এখানে, আর কিছুই না। সেম ইমেজ জাস্ট খালি কি হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, এতটুকুই হচ্ছে এখানে খাটাইছি ম্যাথমেটিক্সটা, আর কিছুই না। বুঝলাম? না বুঝলে বলেন, এইটাই আপনাদের বিশাল আকারে কাজ থাকবে। বিশাল একটা ওয়েবসাইট বানাবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনাদের এই জিনিসগুলো, সাপোজ আপনার একজন প্রিয়জনের মানুষের নাম বসালেন, ওখানে আবার রেড জাতীয় একটা জিনিস নেবেন, যে এটাতে ক্লিক করলে ও রেড নাকি সবুজ সেটা যেটা বুঝা যায়। আইডিয়াটা বুঝতে পারছেন? যার যার মতন করে আইডিয়া ক্রিয়েট করে নেবেন, আর এই ওয়েবসাইটটা যাতে সুন্দর হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে ইন্ট্রোডাকশন বুঝলাম, বা কিভাবে ইউজ করে সেটাও বুঝলাম। আচ্ছা, এবার আসি একটু জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইলস। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করতে পারে জাভাস্ক্রিপ্ট, কিন্তু ও সিএসএসও চেঞ্জ করতে পারে। আমরা সিএসএস এর মাধ্যমে, সিএসএসকে না লিখেও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস এর কোড অ্যাপ্লাই করতে পারবো। সেটা এখানে এই যে দিয়ে দিচ্ছে ডট স্টাইল। ডট স্টাইলটা কি? তাহলে একটা মেথড, মেথডের সাথে আমরা যেটা স্টাইল হিসাবে, সিএসএস এর স্টাইল হিসাবে যেগুলো ইউজ করতে পারি সেগুলো যে ইউজ করবো। এই যে ফন্ট সাইজ লিখছি, চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে ফন্ট স্টাইলও লিখতে পারি, আমি যা ইচ্ছা তাই লিখতে পারি ইচ্ছা করে। তাহলে সেটাকে কি আমরা কীভাবে চেঞ্জ করতেছি? সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতেছি, কিন্তু কার দ্বারা চেঞ্জ করতেছি? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করতেছি। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এইচটিএমএলও চেঞ্জ করতে পারবো, সিএসএসও চেঞ্জ করতে পারবো। সবগুলোই কিভাবে? মেথডের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলো হাইড করতে পারে। সেটা আমরা জানি যে কীভাবে, যখন আমরা সিএসএস জানবো সেগুলো নতুন করে জানা দরকার নেই, জাস্ট আইডিয়া নিয়ে নেন। এই যে স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু ভ্যালু দিয়ে দিছে কি না, তাহলে ডিসপ্লে কি আর শো করবে? এটাকেই বলতেছে হাইড। বুঝতে পারছি? জাভাস্ক্রিপ্ট ক্যান শো এইচটিএমএল, সো এটা তো এটা বলার কিছু নেই, এটা অটো দেওয়াই থাকে। স্টাইল ডিসপ্লে ব্লক, ব্লক মানে জায়গাটা নিয়ে নিবে এবং সেটা অবশ্যই শো করবে, সেটাই বলতেছে এখানে। ওকে, ইন্ট্রোডাকশনে আর কিছু নাই, বেসিক জিনিসগুলো। এবার জাভাস্ক্রিপ্টটা আমরা কোথায় অ্যাকচুয়ালি ইউজ করব? জাভাস্ক্রিপ্ট ওয়্যার টু ইউজ, অলরেডি আমরা কিছু কিছু জাভাস্ক্রিপ্ট আমরা কল করাই, সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা কি করব? ইউজ করব। কোথায় ইউজ করব এটা? একটু আসি এখানে। জাভাস্ক্রিপ্ট দুই জায়গায় কল করা যায়, এক হচ্ছে হেডের ভিতরে, সরি দুই জায়গায় না, তিন জায়গায় কল করা যায়। খেয়াল করবেন, খুব কমন একটা কোশ্চেন এবং কমন একটা সলিউশন দিয়ে দিচ্ছি, মনে থাকবে না কি, এটা ইজি, খুব ইজি মনে রাখাটা, বাট মনে থাকবে না একবার। এই হচ্ছে তিনটা জায়গা, এক হচ্ছে হেডের শেষে, আরেক হচ্ছে বডির শুরুতে, আর নয়তো বডির শেষে। এখানে এখন কোশ্চেন থাকে যে তিনটার কাজটা কি। ওকে, তিনটার তিন ধরনের কাজ। একটা হচ্ছে আপনার হেডের ভিতরে যখন থাকবে
কন্টেন্টগুলো কোথায় থাকে? অলওয়েজ বডির ভিতরে থাকে আমার সব HTML জাতীয় যত কন্টেন্ট লেখা বা ইমেজ সব কিছু থাকে কি বডির ভিতরে। তাহলে একটু কমন সেন্স খাটান, যখন বডি এগুলো লোড না হবে, এগুলো লোড হওয়ার আগে কি করবে, আমার স্ক্রিপ্টটা আগে লোড হবে। কারণ কি, সে হেডের ভিতরে আছে, উপর থেকে আসেন, তাহলে লোড হবে কে আগে? স্ক্রিপ্ট আগে লোড হবে, তারপরে কন্টেন্ট লোড হবে। তারপরে আসেন বডির নিচেতে আসেন, নিচে যদি দিয়ে দিই, আগে আমার সব এলিমেন্টগুলো লোড হবে, তারপরে সবার লাস্টে গিয়ে আমার স্ক্রিপ্টটা লোড হবে। আর ফার্স্টে থাকলে আমার উপরের CSS, তারপরে কি বলে ওই যে আমরা যা যা ইউজ করি জাভা স্ক্রিপ্টের লিঙ্কিং সব কল হওয়ার পরে কন্টেন্ট স্টার্টিং হওয়ার আগে আমি স্ক্রিপ্টটাকে কল করাচ্ছি। বুঝতে পারছি যে আমার জিনিসগুলো যে কিভাবে কোনটা কল করতে হচ্ছে। তিনটা জায়গায় বারবার করবো না, আমরা যে কোনো একটা জায়গায়। সবচেয়ে বেস্ট কোনটা, সেটা হচ্ছে আমরা অলওয়েজ বডির লাস্টে ইউজ করব, অন্যথায় হেডের ফার্স্টে ইউজ করব, কখনোই বডির ফার্স্টে ইউজ করব না। এটা করলে কি হয়, আমাদের কন্টেন্টগুলো কল না হওয়ার আগে স্ক্রিপ্টটা কল হলে ওটা একটা ক্র্যাশ করে। সবচেয়ে বেটার হচ্ছে হেডের ভিতরে, অন্যথায় বডির একেবারে শেষে কন্টেন্ট আমার লোড হয়ে গেছে, পরে আমার যা স্ক্রিপ্ট ফাইলটা আমরা কল করাচ্ছি। আমাদের এমনও কিছু ফাইল থাকতে পারে, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমার কন্টেন্ট লোড হওয়ার আগে আমার জাভা স্ক্রিপ্টটা দরকার, সাপোজ একটা বক্স দরকার, একটা আমার অ্যাড আসবে, আমার ওয়েবসাইটটা লোড হওয়ার আগে একটা অ্যাড আসবে, তো সেটা কখন দরকার? আমার এলিমেন্ট লোড করার আগে, তাহলে আমার ওটা অবশ্যই কোথায় দিতে হবে? হেডে থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, কথা বুঝতে পারছি যে কোথায় কোনটা ইউজ করব। তারপর আমরা ইউজ করার ক্ষেত্রে গিয়ে আরও সতর্কতা বানিয়ে ইউজ করবো, যে কীভাবে ইউজ করলে আমাদের জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে। আপাতত তিনটা জায়গা বুঝতে পারলাম যে স্ক্রিপ্টটা কোথায় ইউজ করব বা কেন ইউজ করব। আচ্ছা, এটি হচ্ছে বুঝাইছে যে হোয়ার টু, মানে জাভাস্ক্রিপ্টটা কোথায় ইউজ করব। এই যে স্ক্রিপ্টের ভিতরে এই যে দেখছেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, তাহলে এটা যখন আমরা ডাইরেক্ট ইউজ করতেছি, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি কি এটা কি একটা ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস না, কারণ কি এখানে অন ক্লিক আছে, অন ক্লিক থাকলে সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। অন ক্লিক আছে কোথাও? একটু আগে সবার ফার্স্টে যে কোডটা দেখলাম সেটা কি অন ক্লিকের ছিল? আর এটা তো কোনো ট্যাগও না, কোনো ট্যাগের ভিতরে লেখাও না, জাস্ট আমরা ডাইরেক্ট একটা কি বলে আইডিকে কল করে নিয়েছি ডাইরেক্ট, তাহলে এটা হচ্ছে আমরা ইন্টারনাল। ঠিক এই জিনিসটাই আমরা কোথায় লিখতে পারবো? এক্সটার্নালেও সেম ভাবে লিখতে পারবো। ইন্টারনাল আর এক্সটার্নালে কি সেম ভাবে কোড করে, জাস্ট এটা কোথায় থাকবে? হেডার। হ্যাঁ, গুড, বুঝতে পারছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্টস, এই জিনিসগুলো আমরা দেখব। এই যে কোথায় কোথায় ইউজ হয়, এখানে খুব সুন্দর করে দেখাই দিছে। হেড আর বডিতে ইউজ হয়, কোনটা কি জন্য ইউজ হয় এগুলো একটু দেখে নেবেন। এই হচ্ছে হোয়ার টু আমরা বুঝলাম, বুঝতে পারছি। এবার আসি জাভাস্ক্রিপ্ট আউটপুটে। আউটপুট কয়ভাবে বের হয়? আচ্ছা, আপনাদের বাসায় যে কাজটা থাকবে, যে কাজটা না করলেই আপনাদের এই জিনিসগুলো মাথায় কখনোই থাকবে না, সেটা হচ্ছে নতুন একটা খাতা নেবেন জাভাস্ক্রিপ্টের জন্য। এই ভিডিওটা আবার বাসায় যে খুব সুন্দর করে ফার্স্টে থেকে দেখবেন, আমি যা যা বলছি তা নোট করতে থাকবেন। কথা বুঝতে পারছি। এই যে জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে জাভাস্ক্রিপ্ট কয়ভাবে আমরা দেখতে পারি, এই জিনিসগুলো আমরা লিখতে হবে। ইনার HTML, এটা অলরেডি একটু দেখছি আমরা, ডকুমেন্ট ডট রাইট, তারপরে উইন্ডো ডট অ্যালার্ট, কনসোল ডট লগ, এই চারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কনসোল ডট লগ কোনটাকে বলে সেটা একটু আমরা একটু দেখি, আজকে অত দেখবো না, জাস্ট একটু দেখি। সাপোজ ইন্ডেক্স HTML এর এখান থেকে একটা জাভাস্ক্রিপ্ট আমরা সাপোজ এখানে দিলাম, একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আমরা এখানে তৈরি করি, তাহলে এক্সটেনশনটাও কি হবে? script.js। এটা কোথায় আছে? কল করব কিভাবে আমি?
ইনডেক্স ফাইলের ভিতরে যে কল করব, তাই না? কোথায় কল করব বলেন? এই যে model, টাইপটা কি হবে? Java হ্যাঁ, javascript.js মুখস্থ বলতেছেন? জাভাস্ক্রিপ্ট। আর এখানে কাকে লিংকিং করতে হবে? এটা কোথায় ছিল? js ফোল্ডারের ভিতরে script.js। আমরা ইচ্ছা করলে কি করতে পারি? এখানেই কোড করতে পারি, তাই না? কিসের কোড করতে পারি? ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের কোড এখানে করতে পারি। ওকে, তাহলে আর এখানে কি এসআরসি লেখার দরকার ছিল না। বুঝতে পারছি? এইটা হচ্ছে একটা জিনিস। আমরা একটু কাজ করি। কল তো করলাম, জাস্ট এখানে আমরা একটা জিনিস জাস্ট একটু অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কি। সাপোজ স্কিপ কোড, এটাকে একটা কি দিব? অবশ্যই আইডি দিব। এটাকে কল করব না, আইডি দিয়ে কি লিখবো? সাপোজ ফার্স্ট নামে একটা আইডি দিলাম। এখন এখানে যে আমরা কি করব? কোথায় জাভাস্ক্রিপ্ট আমরা লিখিনি, রান করাইনি, সরি। জাভাস্ক্রিপ্টে ওখানে কি ছিল? আমরা ফার্স্ট ওখান থেকে সেম টু সেম করি, তাহলে আমাদের প্রবলেম হবে না। ইনার HTML document.write window.alert। আমরা এখন যে কোনো একটা টপিকের জাস্ট এখান থেকে সাপোজ এখান থেকে নিয়ে নিলাম, কপি করি। আমরা দেখি আগে আমাদের জাভাস্ক্রিপ্টটা কল হয়েছে কি সেটা দেখবো কিভাবে। এখানে এটা পেস্ট করে দেন। আমাদের নাম কি ছিল? এটার ফার্স্ট ছিল document.getElementById, তাই না? এবার আমাদের ইনডেক্স ফাইলটা রান করাই। দিস ইজ মি ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। কোনো কিছু আসছে? তাহলে আমাদের এই স্ক্রিপ্ট লেখাতে ভুল আছে, দেখেন। আসলে এখানে টাইপটা আমাদের ডাইরেক্ট লিখে দিচ্ছি, টাইপটা লেখার দরকার নেই আপাতত। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, এটা রাখি। এইখানে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই, তারপরেও যদি হয়, দেখি হয় কি না। হচ্ছে না। আচ্ছা, এবার রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে যাব। এখান থেকে দেখেন এই যে এখানে আইডি এটা দেওয়া আছে। আমাদের এখানে কনসোল যাই, এই কনসোলের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের কোড দেখতে পাই। এবার এখানে আসতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড কয়ভাবে দেখা যায়। কনসোলের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কোড দেখা যায়। এক, উইন্ডো অ্যালার্ট, window.alert হচ্ছে কি আরেকটা মেথড, সেটার মাধ্যমে আমরা এখানেই দেখতে পাবো। ওকে, আরেকটা হচ্ছে আমাদের অ্যালার্ট, সরি উইন্ডো অ্যালার্ট তো এটা না, document.write হচ্ছে আমাদের এই আমাদের ওয়েব পেজে শো করবে। আর window.alert মানে হচ্ছে একটা বক্স আকারে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এবার একটু অ্যাপ্লাইতে যাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে অ্যাকচুয়ালি। এখান থেকে ডাইরেক্ট inline
তাহলে আমাদের এটার দরকার নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডেমো এখানে লেখা আছে, আমি চেঞ্জ করি ফার্স্ট ইনার স্ট্রিম। আচ্ছা, এখানে আমরা লিখছিলাম কোথায় একটু খেয়াল করি। হ্যাঁ, স্ক্রিপ্টে এই যে উপরে লিখতেছি তাই না, আমাদের স্ক্রিপ্টে কাজ করতেছি ঠিকই, আমরা যা লিখতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ফার্স্টকে সে ধরতেছে, ইনার এসটিএমএল 5+6 সে এটাকেও ধরতেছে, বা এখানে ফার্স্ট আমি এটাকে না দিয়ে আমি বিকে কল করলাম, বিকে কল করলে এই আইডিটা জাস্ট আমি কাকে দিয়ে দিলাম, বিকে দিয়ে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, রিপ্লেসমেন্টটা না করি। আচ্ছা, এই জিনিসটাই 5+6টা কার মাধ্যমে দেখাবে, বি এর মাধ্যমে দেখাবে তাই না, তাহলে বি এর ভিতরে সে আসে। যখনই আমি স্ক্রিপ্টটা হেডের ভিতরে দিচ্ছি তখন সে আগে লোড হচ্ছে, লোড হয়ে সে চলে যাচ্ছে, তারপরে ভিতরে যারা আছে তারা লোড হচ্ছে, বুঝতে পারছি। এখানে এবার একটা রিলোড দেন, দেখেন আসছে, আসেনি কিন্তু। এবার ঠিক সেম জিনিসটা আমরা জাস্ট এইখানে না দিয়ে, হেডের ভিতরে না দিয়ে, কন্ট্রোল এক্স মাধ্যমে কেটে দিয়ে জাস্ট একেবারে বডির লাস্টে, অর্থাৎ আমার কন্টেন্টগুলো আগে লোড হবে, তারপরে আমার জাভা স্ক্রিপ্ট লোড হবে। এটা যদি করি তাহলে রিলোড দেন, তাহলে দেখেন এই যে চলে আসছে এলিমেন্ট, বুঝতে পারছি। এখানে একটা বিআর দেন তাহলে আরো ইজিলি বুঝবেন, বা এটাকে H1 দিয়ে দেন, H1 এর স্টাইলে যে দেখাবে, জাস্ট এতটুকু বুঝি, তাহলে আস্তে আস্তে সব কল করা কি সব কিছু আস্তে আস্তে ব্রেক দিয়ে দিলাম, নিচে আসবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টটা নিচে কল করানোর উদ্দেশ্যটা কি, আমার এলিমেন্টগুলো আগে লোড হবে, তারপরে আমার জাভাস্ক্রিপ্টটা আসবে, অন্যথায় ফার্স্টে এসে চলে গেলে আমরা ওটা দেখতে পারতেছি না, জাভাস্ক্রিপ্টের কাজ শেষ হয়ে গেছে, এরপরে আমরা দেখতে পারতেছি না, পারতেছি না কিন্তু। আবার রিলোড, এই যে এলিমেন্টটা দেখাচ্ছে, ওকে, কার ভিতরে দেখাচ্ছে, যাকে আমরা আইডি হিসাবে কল করছি তাকে দেখাচ্ছে। তাহলে এর মাধ্যমে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যে এর মাধ্যমে আমরা ক্যালকুলেশনও করতে পারবো, ক্যালকুলেটরও তৈরি করতে পারবো, কথা বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা আমরা কি দেখতেছি বলেন তো, এটা হচ্ছে উইন্ডোতে দেখতেছি ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে একভাবে দেখা। ঠিক এটাকেই আমি যখন অ্যালার্ট হিসাবে দেখবো, ডকুমেন্টের জায়গায় যদি আমি অ্যালার্ট লিখে দিই, কোথায় লিখবো, জাস্ট ডকুমেন্টের জায়গায় জাস্ট কি লিখে দেব, অ্যালার্ট ডট গেট এলিমেন্ট, এভাবে রিলোড দেন, আসছে। তাহলে এখানে এটা কিভাবে হবে, একটু আইডিয়া বের করেন বা একটু কমন সেন্স ইউজ করেন। এখানে দেখেন কি লিখছে, আউটপুট ইউজিং ডকুমেন্ট ডট রাইট, তাই না। এখানে আমাদের কি লিখতে হবে, উইন্ডো ডট রাইট, সরি উইন্ডো ডট অ্যালার্ট, তাহলে এটা কিসের মাধ্যমে চলে আসবে, বক্সের মাধ্যমে। আর কনসোল ডট লগ লিখলে কোথায় আসবে, একটু আগে যে বলছিলাম ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে এই যে এখানে কনসোল যেখানে আছে এখানে চলে আসবে, তাই না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কোডিং যখন করব তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো, আপাতত একটু বেসিকটা বুঝি। আমাদের 4টা ওয়েতে আমরা দেখতে পারবো জাভাস্ক্রিপ্টের কোড, ট্রু হইলো কিনা, ফলস হইলো কিনা, এগুলো সব দেখতে পারবো। আচ্ছা, আপাতত ইনার এসটিএমএল এগুলো সব আস্তে আস্তে আসতেছি। আমরা কি বলে পারফেক্টলি ভাবে তো আমরা কল করাইতে পারছি, তাই না, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল। এখান থেকে দেখেন নতুন কোনো কিছু আসছে কিনা, হ্যাঁ
আচ্ছা আমি বলে দিচ্ছি, এই যে এখানে দেখেন উইন্ডো ডট অ্যালার্ট, এটা তো আমরা একটু আগে ইউজ করতে চাইছিলাম তাই না, উইন্ডো ডট অ্যালার্ট, এটাকে জাস্ট এখান থেকে কপি করে আমাদের জাভা স্ক্রিপ্টে কল করব। কোথায় এই অ্যালার্টটা তো আর এখানে দরকার নেই, এখানে কি লেখা ছিল, ডকুমেন্ট লেখা ছিল, এখানে ডকুমেন্ট থাকুক। ডকুমেন্টের আগে আমি কি করব, উইন্ডোটা অ্যালার্টটা লিখবো, অর্থাৎ আমার বক্সটা আসবে আগে, তারপরে আমার জাভা স্ক্রিপ্টের উইন্ডোটা আসবে। এবার যে একটা রিলোড দেয়, দেখেন বক্স চলে আসছে। বক্সটা চলে আসছে কি জন্য, অ্যালার্টের জন্য, উইন্ডো ডট অ্যালার্ট। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে এখন কি লিখি, কি বলে কনসোল ডট লগ, তাহলে ওটা কোথায় আসবে, এই যে কনসোল ডট লগ। নতুন কোনো কিছু ইউজ করতেছি, জাস্ট এগুলো আমরা ইউজ করা শিখতেছি। জাস্ট এখানে অ্যালার্টের জায়গায় কি দিয়ে দিব, কনসোল ডট লগ, ব্র্যাকেট তো দেওয়াই আছে আমাদের, সেভ দিয়ে দেন। তাহলে এই বক্সটা তো আর আসবে না, আসবে, এটাতে তো আমরা অ্যাপ্লাই করি নাই মেথড। এবার এটাকে রিলোড দেন, দেখেন বক্স আসছে, তারপরে 11 আসছে। 11 কি ছিল আমাদের, উইন্ডো ছিল না, ডকুমেন্ট ডট রাইট ছিল না। আচ্ছা এবার দেখেন কনসোলে দেখাচ্ছে 11। এবার দুইটার জন্য আলাদা আলাদা কোড লেখেন, এখানে 6 ছিল তো, এখানে সাপোজ 95 দেন, তাহলে 95 আর 5 কত হবে, 100 হবে না, 100। তাহলে এখানে দেখাচ্ছে হলো আমার ডকুমেন্ট ডট রাইটের সলিউশন। হ্যাঁ বল, উইন্ডোজ না তো, এটা কনসোল, কনসোলের কথা বলতেছো। ও এখানে এখানে কেন ইউজ করব, আচ্ছা এটা আমরা ওই যে ইউজ করতে 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 বুঝবো যে কোনটা কোথায় ইউজ করবো। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডে একটা কোড করে রাখতেছি, এটা কেউকে আমি দেখাতে দিচ্ছি না, এটা একমাত্র ডেভেলপাররা এডিটিং করতে পারে। না আমরা আস্তে আস্তে বুঝবো অ্যাকচুয়ালি, তখন আমরা সেই জিনিসগুলো ট্রু কিনা ফলস কিনা বা আমার সার্ভারে কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমগুলো আমরা এই কনসোল থেকে দেখতে পারি। ইরোর দেখাইলে সেই ইরোরগুলো আমরা কনসোল থেকে দেখতে পারি, জাভা স্ক্রিপ্টের ইরোরগুলো, বুঝতে পারছি। সো অ্যালার্টের মাধ্যমে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি আমার বক্স স্টাইলে আসবে, ওয়ান কাইন্ড অফ অ্যাডগুলো আছে, তারপরে আমাদের ওই যে প্রাইস লিস্টগুলো কোনো একটা ওয়েবসাইটে ঢোকার আগে যে আমাদের সামনে শো করে, সেগুলো হচ্ছে কি অ্যালার্টের মাধ্যমে সামনে। বাট এইটার ভিতরে ঢুকেন না, এটার ভিতরে ভাইরাস আছে, সেগুলো কি বক্স আকারে চলে আসে না অ্যালার্ট, সেই জিনিসগুলো আমরা উইন্ডো অ্যালার্ট দিয়ে করব। আর ডকুমেন্ট ডট রাইট মানে হচ্ছে আমার ওয়েব পেজে করব, আর ইনার HTML মানে হচ্ছে HTML এর ভিতরে করব, আর কনসোল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোডটা থাকবে, শুধুমাত্র ডেভেলপাররা ওটা দেখতে পারবে, আর কেউ দেখার দরকার। বুঝতে পারছি, চার ধরনের কাজ। আচ্ছা তাহলে এই কনসোল লগ সব কিছু আমাদের সেম ওয়েতে কল, আমাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ নেই, আছে চেঞ্জ নেই, জাস্ট 4 ভাবে সার্ভিস। ইনার HTML তো দেখছি তাই না, ইনার HTML শুধু বাকি ছিল, এই যে ইনার HTML ট্রাই সেলফ থেকে দেখে আসি, এটা হচ্ছে যে এখানে কল করবে, এটা ওয়ান কাইন্ড অফ সেম টু সেম ওই ইসের মতো, উইন্ডো ডকুমেন্ট ডট রাইটের মতো। ওকে আচ্ছা এবার আসি জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। আজকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, জাভাস্ক্রিপ্ট সেন্টেন্সগুলো কি, VAR ফার্স্ট অফ অল, এটা প্রচুর দেখবো আমরা, প্রচুর আমাদের লাগবে। VAR মানে কি, ভেরিয়েবল, তাই না। এখান থেকে একটু দেখি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম স্ট্যাম্পস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কি, জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা জানি অলরেডি। VAR মানে কি, ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল কল করা হয়েছে, কিভাবে XYZ, তাই না। এক্স এর ভিতরে 5 রাখা হয়েছে, ওয়াই এর ভিতরে 6 রাখা হয়েছে, পরে জেড এর ভিতরে কিউব করা হয়েছে যে এক্স এবং ওয়াই কে প্লাস করে দিচ্ছে, তাহলে জেড ইকুয়াল টু কত হয়ে গেল, 11 হয়ে গেল। সেই জিনিসগুলোই আমরা অনেকগুলো ভেরিয়েবল ভ্যালু একসাথে রেখে ওটাকে একসাথে কল করে আমরা ওটাকে ইউজ করতে পারি, সেটা এখানে দেখা যাচ্ছে।
আচ্ছা, ভ্যালুস ভেরিয়েবলস। ভেরিয়েবলস বলতে কি বুঝায় অ্যাকচুয়ালি বলেন তো? ভেরিয়েবলস কাকে বলে? সংখ্যাকে ভেরিয়েবল বলে। এটা আপনাদের বাসার কাজ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবল কি এটা বাংলাতে খুব সুন্দর করে বুঝে আমাকে বুঝাবেন, ঠিক আছে? ভেরিয়েবল হচ্ছে এক কথায় যদি আমি বলি, একটা বালতির ভিতরে আমি যতটুকু পানি রাখতেছি সেই পানিটা হচ্ছে আমার বালতির ভেরিয়েবল। মানে আমি কোনো কিছুর ভিতরে কোনো কিছুকে রাখাটাই হচ্ছে, সেটাই কি হচ্ছে একটা ভেরিয়েবল। সাপোজ আমি আমার পকেটে 5 টাকা রাখলাম, তাহলে আমার পকেটের ভিতরে কয় টাকা আছে? 5 টাকা আছে। তাহলে আমার পকেটের ভ্যালুটা কতটুকু? 5। এক কথায় বুঝতে পারছি? সাপোজ এখানে এক্স এর ভিতরে আমি 5 রাখতেছি বা 6 রাখতেছি, তাহলে 5 আর 5 আর 6টা কি? ভ্যালু, মানে হচ্ছে ভেরিয়েবল। তাহলে জেড এর ভিতরে আবার এক্স প্লাস ওয়াই রাখতেছি, তাহলে এটাও কি একটা ভেরিয়েবল? বুঝতে পারতেছি যার ভিতরে যে জিনিসটা রাখতেছি সেটাই হচ্ছে কি একটা ভেরিয়েবল। আমরা এখানে প্রচুর ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথমেটিক্স টার্ম এগুলো ম্যাথ করব, প্রচুর না, আমাদের বেসিক যতটুকু দরকার। আচ্ছা, সিনট্যাক্সে গেলাম, এবারে স্টেটমেন্টসে আসি। স্টেটমেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামথিং লাইক দ্যাট। এখানে আমাদের ভেরিয়েবলগুলো আছে, এটাকে কিভাবে কল করবো, এই যে ডকুমেন্টের মাধ্যমে কল করছি আমরা। এখানে ডাইরেক্ট কল করতে পারি কিসের মাধ্যমে? 4টা ওয়েতে কল করতে পারি, সেটা জানি। আচ্ছা, সেমিক্লোনস দিতেই হবে, মাস্ট বি। ভেরিয়েবল যখন আমি ইউজ করব অবশ্যই মাস্ট বি আমাকে সেমিক্লোন ইউজ করতে হবে, যেহেতু অনেকগুলো ভেরিয়েবল একসাথে ইউজ করতে পারি। আচ্ছা, ভেরিয়েবল ইউজ করা যায় কতভাবে দেখেন। সাপোজ এখানে আমি ভেরিয়েবল ইউজ করি var, সাপোজ এক্স ইকুয়াল টু 10 বললাম ভেরিয়েবল, এটাকে এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলে আবার var y ইকুয়াল টু 60 ক্লোজ করে দিলাম। এভাবে বারবার লিখেও আমরা কি করতে পারি? কল করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা হচ্ছে var ভেরিয়েবল কল করলাম x y z i j k, এভাবে কল করলাম। কল করার পরে এগুলোর ভিতরে আমরা ভ্যালু রাখলাম। বুঝতে পারছি? এইভাবে ভ্যালু রেখে লাস্টে আমাকে অবশ্যই কি করতে হবে? সেমিক্লোন দিতে হবে। এটার মানে হচ্ছে আমার ভেরিয়েবলটা এখানে ক্লোজ করলাম। এইটা হচ্ছে দুইটা টাইপে আমরা ভেরিয়েবল নিতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে দেখেন এই যে সেম জিনিসটা, যে জিনিসটা এখানে করছি সেটা আমরা করছি। বুঝে গেল? একবার ভেরিয়েবল ক্লোজ করা হয়েছে, তারপর ওগুলো নেওয়া শেষ, ওগুলোর ভিতরে আমরা ভ্যালু ঢুকাচ্ছি, ভ্যালুগুলো ঢুকে প্রতিটা লাইনে আমরা ক্লোজ করতেছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা কল করতে পারি, বা ওই জিনিসটাকে আমরা এক লাইনেও লিখতে পারি। এটা হচ্ছে স্টেটমেন্টস। যে স্টেটমেন্ট, স্টেপ বাই স্টেটমেন্ট মানে কি? যে একটা রুলস অনুযায়ী আমরা চলবো, সেটাকে আমরা এখানে স্টেটমেন্ট বলতেছি। আচ্ছা, এবার হচ্ছে কমেন্টস করে কিভাবে? জাভা স্ক্রিপ্টে কমেন্ট করে কিভাবে? এই যে ডবল ব্ল্যাক স্ল্যাশ লিখে এইভাবে কমেন্ট করে। আমরা HTML এর কমেন্ট আলাদা, CSS এর কমেন্টের লাইন আলাদা, জাভা স্ক্রিপ্টের আলাদা। তাহলে জাভা স্ক্রিপ্টে ডবল ব্ল্যাক স্ল্যাশ লিখি, সেটা মানে কি? সিঙ্গেল কমেন্ট করা, এই যে। আর মাল্টি কমেন্ট হচ্ছে একেবারে সেম টু সেম। কার মতন? এটা CSS এর মতন। বুঝতে পারছি? যদি মাল্টি কলাম লিখি, সেটা হচ্ছে CSS এর মতন। আচ্ছা, শেখস। এবার হচ্ছে ভেরিয়েবলে আসি। এটা তো আপনাদের বাসার কাজ দিলাম যে ভেরিয়েবল কি, তারপর আমি বলে দিছি। এই যে নাম লিখেও আমরা ঢুকাইতে পারি, এক্স ওয়াই জেডও লিখে ঢুকাইতে পারি, অ্যাজ ইউর উইশ। এটা হচ্ছে ভেরিয়েবল। এবার অপারেটরস আসেন। অপারেটরস কোনগুলো? এই যে ইকুয়াল টু একটা অপারেটর, প্লাস অপারেটর, প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সব কি অপারেটর। মাল্টিপল নাম্বারস, এই হচ্ছে অপারেটরস। কি কাকে বলে? যেগুলো আমি এখান থেকে চলে যাচ্ছে, এটার মানে এই না যে অপারেটর এখানেই শেষ। এখানে একটু দেখবেন, গুতায় গুতায় দেখবেন। এই যে এখানে বড় করে লেখা আছে, দেখেন অপারেটর ডিসক্রিপশন। কত ধরনের অপারেটর হতে পারে? যে ডবল
প্লাস মানে কি ইনক্রিমেন্ট করা। সাপোজ আমি এখানে x ইকুয়াল টু 78 লিখলাম না, পরে যদি আমি x প্লাস প্লাস দিয়ে দিই, এটার আনসারটা কতটুকু হবে বলেন তো? এটার আনসার হবে কত? প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়বে, 79 হবে। এরপরে যদি আবার আমি x প্লাস প্লাস দিই, এরপরের লাইনে যে আবার কি হবে 80 হবে, 81 হবে দুইবারে। প্লাস প্লাস মানে কি এক এক করে বাড়বে ভ্যালু। আবার ঠিক সেম জিনিসটাই আমি যখন x মাইনাস মাইনাস লিখবো, তার আনসারটা কি হবে বলেন তো? এক মাইনাস হবে, তাহলে এখানে আবার 79 হয়ে যাবে। বুঝতে পারছি এই জিনিসটা? বুঝতে পারছি যে প্লাস প্লাস মানে কি আর মাইনাস মাইনাস মানে কি? প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট আর মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট। ক্লিয়ার? এক এক করে বাড়বে, কমবে, বেশি না। এই যে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাকে বলে, যেটা আমরা নতুন পাবো সেটা দেখাই দিলাম। আচ্ছা, এখানে দেখেন এগুলোকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলোর মাধ্যমে আমরা কি করব, ফাংশনকে কল করব, বা আমরা যা ফাংশন ইউজ করব, শর্ত ইউজ করব, ফর লুপ লুপ ইউজ করব, সেগুলো হচ্ছে এগুলো। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, এগুলো দেখবো যখন আমরা কাজ করবো অ্যাকচুয়ালি, তখন জাস্ট দেখে রাখেন। আচ্ছা, অ্যাডিং স্ট্রিং নাম্বার। স্ট্রিং নাম্বার কিভাবে অ্যাড করে? যদি আমরা কোনো স্ট্রিং নাম্বারকে অ্যাড করতে চাই, স্ট্রিং নাম্বার বলতে কি বুঝি বলেন তো? স্ট্রিং বলতে কি বুঝি? হ্যাঁ, সেটা নাম্বারও হতে পারে, সেটা আমার অ্যালফাবেটও হতে পারে, বুঝতে পারছি, বা সেটা ওয়ান কাইন্ড অফ চিহ্ন হতে পারে। সেটাকে আমরা এক্সট্রা অর্ডিনারি ভাবে আলাদা করে রাখার জন্য তাদেরকে আমরা এখানে সেমিকোলন, ডবল, এটাকে কি বলে, ইনভার্টেড কমার মাধ্যমে আটকায় রাখি। সেই ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে সেটাকে আমরা কি বলবো, স্ট্রিং। ওকে, স্ট্রিং। আমি কথায় কথায় বলবো, দেখবেন যে আমরা স্ট্রিং কাকে বলতেছি। এখানে দেখেন উপরে x এর ভিতরে কত আছে, 5 প্লাস 5 কত আছে, 10 আছে। এখানে y ইকুয়াল টু 5, 5টাকে এখানে কি ধরা হয়েছে, স্ট্রিং ধরা হয়েছে, প্লাস 5। তাহলে এটা 5 আর প্লাস 5, তাহলে এটা তো 10 হবে না? 10 হবে, কি হবে, 5 5 55 হয়ে যাবে। গুণও তো হবে না, গুণ হলে কি 55 হয়? কথা বুঝেন নাই আমার? এই যে এখানেই হচ্ছে মেন পয়েন্টটা, দেখেন 5 কে এখানে স্ট্রিং ধরা হয়েছে, তাহলে 5 কি যেভাবে আছে সেভাবেই থাকবে, পাশের জায়গায় 5 বসেই যাবে। কথা বুঝতে পারছি? কারণ 5 স্ট্রিং আছে, 5 এর সাথে কোনো কিছু গুণ হয় না বা ভাগ হয় না, কিছুই হয় না। এটাই হচ্ছে স্ট্রিং এর পাওয়ার। তো এখানে যখন আমি 5 দিচ্ছি, দুইটা ইনভার্টেড কমার ভিতরে 5টা বসে গেল, এর সাথে 5 প্লাস হয়ে যাবে। সো 5 যেহেতু ওর সাথে প্লাস হইলেই কি না হইলেই কি, ওর সাথে কিছুই পাচ্ছে না, তো 5 এর জায়গায় বসে গেল, তো আনসার বের হইলো কত, 55। বুঝতে পারছি? এটা হচ্ছে স্ট্রিং আর নর্মাল ভ্যারিয়েবলের ভিতরে পার্থক্য। ওই যে আমাদের ছোটবেলায় কিছু কিছু জিনিস দেখতাম না, যে 5 আর 1 গুণ করলে কি জানি 10 হয়ে যায়, ওইটাই আর কি ওয়ান কাইন্ড অফ এরকম, যে আমরা স্ট্রিংতে ফালাই দিই, পরে ওটাকে ওইভাবেই রাখি। ওটাকে গুণ করলেও হবে না, ভাগ করলেও হবে না, মাইনাস করলেও হবে না, যোগ করলেও হবে না, এভাবে করলে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলো এবার বুঝতে পারছি। এই যে দেখেন এখানে জেড ইকুয়াল টু হ্যালোকে স্ট্রিং এর ভিতরে রাখা হয়েছে, প্লাস 5 দেওয়া হয়েছে। এই যে দেখেন হ্যালো প্লাস 5, বুঝতে পারছি? তাহলে স্ট্রিং এর ভিতরে যা রাখবো তার কোনো চেঞ্জ নাই, কিন্তু তার সাথে যা প্লাস করতেছি প্লাস ঠিকই হচ্ছে। ওকে, স্ট্রিং নাম্বার। যদিও আমরা নাম্বারগুলো আরো দেখবো ভিতরে। জাভাস্ক্রিপ্ট কম্পারিশন অপারেটরস, ডাবল ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, এটা হচ্ছে এক্সক্লেমেশন ইকুয়াল, এক্সক্লেমেশন ডাবল ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল। এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ফর লুপ আর ফাংশনে, বা এই কন্ডিশন অ্যাপ্লাই করব না, ওয়ান কাইন্ড অফ
আপনারা আজকে ক্লাসে না আসলে আমি ক্লাসটা নিব না, বা আমি আজকে বলে দিলাম যে আপনারা যদি আগামী ডেতে ক্লাসে না আসেন তাহলে আমি ক্লাসটা নিব না। তাহলে এখানে কি একটা কন্ডিশন হয়ে গেছে না অটোমেটিক? আগামী ক্লাসে না আসলে আমি ক্লাসটা নিব না। তাহলে আপনারা যদি আসেন তাহলে নিব, অন্যথায় নিব। তাহলে ওটা কি একটা কন্ডিশন? এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হলে এই যে এগুলো আমাদেরকে জানতে হবে যে কোনটা কি। ইকুয়াল টু আপনারা যদি আসেন তাহলে আমি ক্লাস নিব, তাহলে দুইটাই আমার ট্রু হইতে হবে। আপনারা আসতেও হবে, তারপরে আমি ক্লাস নিব না। আমি যদি এরকম একটা কন্ডিশন, আপনাদেরকে আসতে হবে প্লাস আপনাদেরকে ল্যাপটপ নিয়ে আসতে হবে। যদি আপনারা এই দুইটা জিনিস নিয়ে আসেন তাহলে আমি ক্লাস নেব। তাহলে আমাকে বলতে হবে কি, যে ল্যাপটপ ইকুয়াল টু আপনারা আসতে হবে, দেন আমি কি করব, ক্লাসটা নিব, অন্যথায় ক্লাসটা নিব না। তাহলে দুইটা ট্রু হওয়ার পরে একটা ট্রু হবে, আর দুইটা থেকে যদি আমার একটা ফলস হয় তাহলে আমার পুরোটাই ফলস। না বুঝলে বল। এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি। এখন জাস্ট থিওরিটিক্যালি একটু দেখে নিচ্ছি। এই যে জিনিসগুলো সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে, অ্যান্ড এই যেটাকে যেটা বললাম যে দুইটা যদি ট্রু হয় তাহলে আমার কি হবে, জিনিসটা ট্রু হবে, না হলে ফলস হবে। এইরকম শর্তগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এর জন্য এখানে সিঙ্গেল অ্যান্ড ইউজ করা হয় নাই, ডাবল অ্যান্ড ইউজ করা হয়েছে। কারণ কি কেউ বলতে পারেন? কমন সেন্স না, নিয়ম বলতে কিছু নাই। নিয়ম তো মানুষই বানাইছে। কেন বানাইছে? কারণ আছে না। আমরা তো এখানে একটা অ্যান্ড বলতেও বুঝাই যে একটাই অ্যান্ড, দুইটা অ্যান্ড বুঝাইছি যে দুইটা ডাবল অ্যান্ড হবে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, আপনাদের কনফিউশন থাকার দরকার নেই। হ্যাঁ, সেটা আপনাদের কাছে থাকতেই পারে। এটা বানাইছে, কেন বানাইছে লজিকের উপরে ডিপেন্ড করে। একটা অ্যান্ড আমরা নর্মালি প্রোগ্রামের ভিতরে থাকতেই পারে, লেখা থাকতে পারে না, লেখার ভিতরে এলিমেন্টের ভিতরে থাকতে পারে না। দুইটা অ্যান্ড তো আর থাকবে না, থাকবে। এই জন্য প্রোগ্রামের ভাষায় বুঝাইছে যখনই এটা দুইটা অ্যান্ড থাকবে সেটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? কনফিউশনের কিছু নেই। যে ডবল ইকুয়াল টু দিছে কি জন্য? একটা ইকুয়াল টু মানে হতে ইকুয়াল টু, তাই না? ওখানে ডবল ইকুয়াল টু দিছে কি জন্য? এখানে ইকুয়াল টু, এটাকে এটাও সেম বুঝেছে যে ডবল একটা প্লাস দিলেও তো আমাদের একটা ওয়ান হয় প্লাস, তাহলে ডবল প্লাস কে জন্য দিচ্ছে? একটা হয়েছে। এই সম্পূর্ণ প্রোগ্রামিং এর, যাতে এটা বোঝায় যে আমাদের প্রোগ্রামিং এর জিনিসগুলো ইউজ হচ্ছে, সেন্টেন্সগুলো কি সম্পূর্ণ প্রোগ্রামিং। তাহলে অ্যান্ড বুঝতে পারছি কেন দুইটা অ্যান্ড ইউজ হয়েছে। আপনাদের কোশ্চেন করার আগে আমি আনসার দিচ্ছি এই জন্য, যাতে কনফিউশন না থাকে আর মনে থাকে, যাতে ইজি হইতে যে দুইটা অ্যান্ড কেন। বাট এখানে দেখেন, এগুলোকে আমরা বাংলায় কি বলতে পারি? বার বলি। বার বলি না, বার। এটাকে অনেকভাবে ইউজ করা যায়। এক হচ্ছে বার বলা হয় এটাকে, আরেকটা হচ্ছে পাইপ বলা হয়। কি বলা হয়? এই চিহ্নটাকে বার বলা হয় এবং পাইপও বলা হয়। যেভাবে আপনি নেন বা শুনলে যাতে কনফিউশন না হয়, এটা দুইভাবে বলা যায়। এক হচ্ছে বার, আরেকটা হচ্ছে পাইপ। অনেকে আবার বাঁশ বলে, খারাপ তো, বাঁশ বলে। ঠিক আছে, এখানে কিন্তু একটা না, দুইটা। তাহলে দুইটা মানে কি? অর। আর এখানে দুইটা মানে হচ্ছে অ্যান্ড। আর এটা হচ্ছে লজিক্যাল নট, এক্সক্লেমেশন চিহ্ন, তাই না? তাহলে এক্সক্লেমেশন চিহ্ন ইকুয়াল টু দিলে ওটা কি? লজিক্যাল নট ইকুয়াল। ওই যে উপরে আমরা দেখে আসছি, এই যে এটা, এই যে এটা নট ইকুয়াল মানে ইকুয়াল। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে দেখতে পরিচিত হয়ে যাবে, তাহলে দেখবেন ইজি মনে হয়। জাভাস্ক্রিপ্ট টাইপ অপারেটরস কয়টা টাইপ আছে এখানে বলে দিছে। আচ্ছা, এগুলোতে না যাই। এরপরে এই যে এখানে ডবল ডবল, অর অর, নট অট, এগুলো অতটা ইউজ হবে না। আমাদের যা দরকার আছে সিঙ্গেল দেখাই দিছে এখানে। যাই হোক, আমাদের অপারেটর শেষ। এবারে সে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? এই যে এগুলো আমাদের নর্মাল যেগুলো আছে আর কি, এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলতেছে। প্লাস মাইনাস নর্মাল যেগুলো, এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলতেছে। আর কিছুই নাই এখানে। অ্যারিথমেটিক বলতে এগুলোই বোঝায়, এখানে আর কিছু নেই। অ্যাসাইনমেন্ট, জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট, এটা অপারেটরগুলো দেখবেন, এক্সাম্পলগুলো ইউজ করবেন আপনারা ওয়েব ব্রাউজার উপরে ইউজ করে দেখবেন যে কী কী রেজাল্ট আছে। খুব মজা অ্যাকচুয়ালি, যখন ইউজ করবেন তখন খুব মজা হবে। আচ্ছা, এবার আসেন ডাটা টাইপস। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডাটা টাইপস। টাইপ কত প্রকার দেওয়া আছে এখানে।
অনেক প্রকার আছে, আমরা মূলত যেগুলো দরকার সেগুলো আমরা জানবো। টাইপসগুলো নাম্বার দেওয়া আছে, স্ট্রিং দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে। ডাটা টাইপস এখানে কয় প্রকার দেওয়া আছে? 3 প্রকার দেওয়া আছে আর কি, জাস্ট চিনার জন্য। নাম্বার বলতে আমরা কি বুঝি? নাম্বার বুঝি। স্ট্রিং বলতে মাত্র বুঝে আসছি যেটা কিসের ভিতরে থাকবে, ইনভার্টেড কমার ভিতরে থাকবে, সেগুলো হচ্ছে আমার স্ট্রিং। অবজেক্ট মানে হচ্ছে কোনো কিছুকে যদি আমি কল করি, সেটাকে সামথিং লাইক দ্যাট ফার্স্ট নেম ইকুয়াল এই ক্লোন দিয়ে ওটাকে আমি বানাচ্ছি। বানায় কিসের ভিতরে বানাচ্ছি? আগে একটা ফার্স্ট নেম দিচ্ছি, ভেরিয়েবলের ভিতরে বানাচ্ছি। এগুলোও ভেরিয়েবলে কল করতে হয়, এটাও ভেরিয়েবলে কল করতে হয়, নাম্বারও কল করতে হয়, স্ট্রিংও কল করতে হয়। অবজেক্টকে কল করার জন্য আপনাকে আগে অবজেক্ট বানাই নিয়ে পরে ওটাকে আমরা অবজেক্ট বলতে পারি। অবজেক্ট ডাইরেক্ট হয় না, অবজেক্ট আগে বানাই নিতে হয়। কিন্তু ডাইরেক্ট আমরা কি করতে পারি? নাম্বারকে লিখে দিতে পারি, লেন্থের ভিতরে লিখে দিতে পারি, তারপরে স্ট্রিংকে আমরা একটা জায়গায় রাখতে পারি, কিন্তু অবজেক্টকে আমার বানাই নিতে হয়। এবং 99% টাইম আমরা অবজেক্টকে ইউজ করব। পুরো ফুল জাভা স্ক্রিপ্ট যে করি যখন আমরা ইউজ করব, সবচেয়ে বেশি ভালো করে বুঝতে হবে হচ্ছে অবজেক্টটা কিভাবে ইউজ করতে হয়। এই অবজেক্টকেই কল করে আমরা কাজ করব। 99% টাইমই হচ্ছে আমাদের এই অবজেক্টের উপরে ডিপেন্ড করে আমরা কাজ করব, অ্যানিমেশন করব, কোনো কিছুকে ডিজাইন করব, সবই অবজেক্ট। বুঝতে পারছি? 99.99 বলছি, তাহলে 0.1% হচ্ছে আর বাকি দিচ্ছে। বুঝতে পারছেন? দেখবেন যে আমরা বেশিরভাগই অবজেক্ট বলে চালাই দেবো, সেই অবজেক্টটা আমরা ভালো করে বুঝবো যে অবজেক্টের কনসেপ্টগুলো কী কী। আচ্ছা, এখানে এই যে স্ট্রিং দেওয়া আছে, এখানে দুইটাই স্ট্রিং, তাই না? আমরা দেখেই বুঝতে পারতেছি দুইটাই স্ট্রিং। এখানে একটা নাম্বার আছে আর একটা স্ট্রিং আছে, তাই না? অবজেক্টটা দেখলে কিভাবে বুঝবো অবজেক্ট কোনগুলো? আগে ওটাকে বানায় নিতে হয়, তাই না? এই যে এখানে দেওয়া আছে, দেখেন যে এখানে আনডিফাইন, এটা কোনো কিছুই না। এটা কোন টাইপ যদি কেউ জিজ্ঞাসা করে? এটা কোনো টাইপের ভিতরেই এখনো পড়ে না এই ভেরিয়েবলটা। টাইপটা কখন হবে? যখন এটার ভিতরে আমি কিছু একটা রাখবো। তাহলে আমরা কি রাখলাম এটাকে? এটার ভিতরে ইনভার্টেড কমা নেই, তাহলে এটা নাম্বার। এটার সাথে ইনভার্টেড কমা আছে, তাহলে এটা স্ট্রিং। আচ্ছা, বুঝতে পারছি এগুলো? এবার আসি ইউজিং ডবল কোয়াইট, ইউজিং সিঙ্গেল কোয়াইটস। এখানে কার নেম দেখেন, এরপরে বলতেছি স্ট্রিংটা কিভাবে কল করতেছে। এখানে জন ডয় ডবল কোটেশনের মাধ্যমে কল করতেছে, আবার সিঙ্গেল কোটেশনের মাধ্যমে কল করতেছে। দেখতেছেন? এখানে কনফিউশন হওয়ার কিছু নাই। আমরা যখনই সিঙ্গেল এবং ডবলকে কল করতেছি, দুইটাই আমাদের কি হচ্ছে? স্ট্রিং হচ্ছে। এটা জায়গা বিশেষের উপরে ডিপেন্ড করে। সাপোজ আপনার একটা ভিতরে লেখা আছে স্ট্রিং, ওইটার ভিতরে আপনি আরেকটা স্ট্রিং কল করতে যাচ্ছেন, তো দুইটা ডবল কোটেশনের ভিতরে তো আবার ডবল কোটেশন হবে না। সামথিং লাইক দেখ, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো সাপোজ ধরেন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো আবার ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, কিন্তু আবার সেকেন্ড ব্র্যাকেট তো আর হতে পারে না, পারে? এটাই হচ্ছে সেই আইডিয়াটা এখানে বলছি যে একবার তো ডবল কোটেশন দেওয়াই আছে, ফুলটা ডবল কোটেশন দিয়ে আটকানো আছে, আমি আরেকটা স্ট্রিং হিসাবে শো করাচ্ছি, সেটাকে আমি কি আবার ডবল কোটেশন দিব? তাহলে সেটা আমার কি হবে? সিঙ্গেল কোটেশন। তাহলে বুঝেই নিতে পারতেছি যে এটার আন্ডারে এটা, তাহলে ওটাও কি স্ট্রিং। ক্লিয়ার? এই জিনিসগুলো ইউজ করবো যখন, তখন আরো বেশি ভালো করে বুঝবো। আচ্ছা, এখানে দেখেন এটা কি আছে? ডেসিমেল আকারে আছে। তা ডেসিমেল মানে কি? রিটেন উইথ ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল আকারে আছে, আর এটা হচ্ছে উইদাউট ডেসিমেল। ডেসিমেল মানে হচ্ছে পয়েন্টের পরে কিছু থাকবে, আর পয়েন্টের পরে কিছু না থাকলে সেটা কি আমার ডেসিমেল না। তাহলে ডেসিমেল কোনগুলো, আনডেসিমেল কোনগুলো, সেগুলো আমাকে নোট করে মাথার ভিতরে রাখতে হবে। কোড করতে গেলে আমি যখন বলবো যে আপনারা ডেসিমেলের মাধ্যমে করেন, তখন আপনাদেরকে কি করতে হবে? পয়েন্ট ইউজ করতে হবে। আর ডেসিমেল ছাড়া ইউজ করতে পারলে তখন নর্মাল যেটা সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এই পয়েন্টের পরে যেটা লেখা থাকে, এই যে যে স্টাইলটা আছে, এটাকে আবার কি বলে বলেন তো? রায়ান সাহেব, আপনাদের তো জানার কথা, আপনারা প্রোগ্রামিং করছেন না? এই পয়েন্টের মাধ্যমে যেটাকে আমরা লিখি বা আউটপুট যেটা আসে, সেটাকে কি বলে? টাইপসের ভিতরে কি বলে? ফ্লোট বলে। ফ্লোট বলে, ফ্লোট নাম্বার। ফ্লোট নাম্বার পয়েন্ট আকারে যেগুলো থাকবে সেই নাম্বারগুলোকে বলা হচ্ছে ফ্লোট। ওকে,
সো এখানে ফ্লট জাতীয় কিছু বলেনি এখানে। আচ্ছা বুলিয়ান্সটা একটু দেখাই টাইপসটার ভিতরে। বুলিয়ান্স মানেই হচ্ছে আপনার ট্রু অর ফলস। ডাটা টাইপসের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ট্রু অর ফলস। এই জিনিসটা কখন আসে একটু বলি। আমরা রেজাল্ট দেখি না, এসএসসি এইচএসসির রেজাল্ট, যখনই আমরা আইডিতে ইন্টার করি, আইডি নাম্বারটা দিয়ে যখন ইন্টার দিই, তাহলে যখন ম্যাচ হয়, ম্যাচ হলে কি এটা ট্রু হয়ে পরে রেজাল্টটা চলে আসে। যখন ফলস হয় তখন আর রেজাল্টটা আসে না, তখন বলে কি রেজাল্ট নট ফাউন্ডেড বা 404। ওই যে ফাংশনটা আমরা ভিতরে কল করায় দিচ্ছি, যে যখন এটা পাবে, যদি পায় সে তখন এটা ট্রু, আর ট্রু হলে সে এই রেজাল্টটা দেখাবে, অন্যথায় সে এটা ফলস করে দিয়ে দেখাবে না। সেই টপিকটাকেই আমরা এখানে কি বলতেছি, বুলিয়ান্স। এটা হচ্ছে একটা ডাটা টাইপস, বুঝতে পারছি? সেটা শুধুমাত্র কাজটা কি ট্রু আর ফলস দেখানো, আর কিছু না। ওকে, অ্যারে আসেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে আমাদের কাজ একেবারে অর্ধেক হয়ে যায়। আমরা ভেরিয়েবলের ভিতরে যদি কোনো কিছুকে কল করাই, সেটাকে অর্ধেক করে দেওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট, অথচ কাজটা অনেক কমায় দেয় আমরা। আচ্ছা দেখেন, একটা জিনিস, আমি ভেরিয়েবল একসাথে এখানে যদি কল করতাম, তাহলে আমাকে আলাদা আলাদা করে বিআর লিখে বা একটা বিআর লিখে তারপরে ক্লোন দিয়ে 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 কাজ করতে হলো। কিন্তু অ্যারের সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে, তার ভিতরে আপনি এই যে এইটা কি আমরা কি বলতেছি, এটার ভিতরে আমরা কি এই ভেরিয়েবলগুলো রাখতেছি না, এই যে সিস্টেমগুলো আমরা রাখতেছি, সেই সিস্টেমগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ডেক্স নাম্বার। কি বলে? ইন্ডেক্স নাম্বার। এই যে এই ব্র্যাকেটের ভিতরে সিরিয়ালি আছে না সব, আমি বোধ হয় একদিন বলছিলাম ইন্ডেক্স নাম্বার কিভাবে স্টার্ট হয়। ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়। তাহলে এখানে যদি বলি, আমি যদি কল করি এখানে যে কার্স 0, তাহলে কোনটা শো করবে? এই প্রথমটা শো করবে। আর 2 বললে তৃতীয়টা। তাহলে বুঝতে পারছি, তাহলে ইন্ডেক্স, এগুলো হচ্ছে কি ইন্ডেক্স বলবো আমরা। তাহলে ইন্ডেক্স অলওয়েজ অ্যারের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, 1 থেকে না। তাহলে আমাদের ফার্স্ট এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, জাস্ট এগুলো কনসেপ্ট নিয়ে যাচ্ছি আমরা, আরও বেসিক যখন এগুলো করবো না তখন আরও বুঝবো। সেটা এখানে খুব সুন্দর করে এই যে এখানে বলে দিছি, আপনাদের ডিফাইন করে দিছি যে অ্যারে অলওয়েজ 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। ইন্ডেক্স মানে একটা ঘর আর কি, আপনার জায়গাটা বোঝাচ্ছে যে এটা একটা জায়গা না, এটা একটা জায়গা, এগুলোই বোঝাচ্ছে ইন্ডেক্স। ওকে, আচ্ছা এবার আসেন অবজেক্টে। অবজেক্ট ভেরিয়েবল নিলাম, পার্সন নিলাম, ইকুয়াল টু ফার্স্ট নেম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইউজ করতেছি, সব কিছু দেখতেছেন। জন নিলাম কি হিসাবে, স্ট্রিং হিসাবে নিছি না, কিন্তু কার মাধ্যমে কল করাইছি, ফার্স্ট নেম ক্লোনের মাধ্যমে। তাহলে এগুলো সব কি এক একটা অবজেক্ট। আমার এগুলোকে আমি কল করতে পারবো খুব ইজিলি। কিভাবে কল করে সেগুলো আমরা শিখব। এখানে দেখেন লেখা আছে, দ্য অবজেক্ট পার্সন ইন দ্য এক্সাম্পল অ্যাবভ has 4 properties, first name, last name, age and eye color. এটার মানে হচ্ছে আপনি একটা লোকের ডিটেলস চাচ্ছেন, সামথিং লাইক দ্যাট। আমরা ভার্সিটি বা কলেজ লাইফে যখন আমাদের কম্পিউটারের ভিতরে যে ইন্টার দিই, ইন্টার দেওয়ার পর আমার আইডেন্টিটি চলে আসে না, আমার নাম চলে আসে, আমার এজ চলে আসে, বা আমার কোনো টাকা বাকি আছে কি না সেই জিনিসগুলো চলে আসে না, ইনস্টলমেন্টগুলো চলে আসে, ইনফরমেশনগুলো চলে আসে। সেই জিনিসগুলো হচ্ছে অ্যারের মাধ্যমে রাখা আছে। ওগুলো কি একটা অবজেক্ট। যখনই আপনার আইডিটা দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আইডিটা এখানে বলতে পারেন এই যে এখানে পার্সন, এই পার্সনের জায়গায় আপনার আইডিটা দেওয়া আছে। এই আইডিটা আপনি যখন ইন্টার করতেছেন সেটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। ম্যাচিং হওয়ার কারণে এখানে যতগুলো অবজেক্ট আছে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছে। জাস্ট আমরা একটু কাছাকাছি বোঝার চেষ্টা করি, এমন না যে ফুল বুঝে যাবে। আমরা জাস্ট আইডিয়া করতেছি আপনাদেরকে, আমরা বোঝার চেষ্টা করতেছি যে কী কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি, অবজেক্টটা কতটা ইজি ওয়েতে আমাদেরকে কাজগুলোকে সামনে নিয়ে আসে, আগায় নিয়ে আসে। তাহলে অবজেক্টের একটু হইলেও বুঝতে পারছি যে অবজেক্টটা কী করে, যে একটা জিনিসের প্রপার্টিগুলোকে উঠায় নিয়ে আসে। যে একটা জিনিসের সাথে আমার ওই মেইন অবজেক্টের সাথে যখন মিলে যায়, ভ্যারিয়েবলের সাথে যখন মিলে যায়, তখন ওইটার যতগুলো অবজেক্ট আছে সেগুলোকে আমাকে শো করে দিবে। তাহলে আমার বারবার করে খুঁজতে হচ্ছে না যে এই আইডিটার নাম কি,
এই আইডিটার এইজ কত, এই আইডিটার কোনো টাকা বাকি আছে কিনা, এই আইডিটার কত ইয়ারে ভর্তি হয়েছে, এই জিনিসগুলো আমার কষ্ট করে আর বারবার লিখতে হচ্ছে না, তার সব ইনফরমেশনগুলো ম্যাচিং হয়ে চলে আসতেছে। বুঝতে পারছি? আইডি তো আর দ্বিতীয় হইতে পারে না, পারে? আমার নেম সেম হইতে পারে, বাবার নেম সেম হতে পারে, মায়ের নাম সেম হতে পারে, আমার সাবজেক্ট সেম হতে পারে, আইডি কখনো সেম হতে পারে না, পারে? সো এগুলোরও আবার একটা আলাদা পার্ট আছে, যখন এগুলো যারা ওই যে ওয়েব অ্যাপ ডেভেলপার যারা, তারা আবার এটাকে খুব সতর্কভাবে করে যে কোনটা প্রায়োরিটি বিষয়, ওইটার উপর ডিপেন্ড করে আপনার কি করা হয়, বানানো যায়। করা তো এখন আমরা দেখাইনি, দেখেছি আসি দেখাই, জাস্ট আমরা অবজেক্ট চিনলাম, অবজেক্টটা কিভাবে বানায় সেটা দেখলাম, তারপর আমরা নিজের হাতে তো বানাবো। দ্য টাইপ অফ অপারেটর, স্ট্রিং গেল, নাম্বার গেল, আমরা নাম্বার দেখছি, প্রিমিটিভ টাইপ, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল। নাল মানে কি? কোনো কিছুই আসবে না, ফলস, একেবারে ইরো। আনডিফাইন্ড মানে কি? ওই যে এক্স দেওয়া আছে কিন্তু কোনো ভ্যালু নাই, ওটাই হচ্ছে আনডিফাইন্ড, দ্যাটস ইট। তাহলে ডাটা টাইপসের ভিতরে এগুলো আমাদেরকে এখানে মেইন হিসেবে আসে। আচ্ছা, এগুলো আর দেখাচ্ছি না। কমপ্লেক্স ডাটা, টাইপ অফ কমপ্লেক্স ডাটা, ফাংশন আর অবজেক্ট। এবার আসেন ফাংশন কিভাবে বানায়। আমরা এখানে সবই খালি কি থিওরিটিক্যাল দেখতেছি, কোনো কিছুই বানাচ্ছি না, আমরা ডাইরেক্ট বানাবো নেক্সট ক্লাস থেকে, এই জন্য আগে থেকে থিওরিটা একটু দেখি, তাহলে আমাদের মাথায় থাকে আমরা কি করতেছি। আচ্ছা, আমরা এখানে সব দেখছি, অবজেক্ট কিভাবে বানায় দেখছি, আমরা এখানে টাইপ অফ ফাংশনটা কিভাবে বানাই জাস্ট খালি সেটা দেখি। মাই ফাং নামে একটা নাম নেওয়া হয়েছে, তারপরে একটা ব্র্যাকেট না হয়েছে। আচ্ছা, এটা সিস্টেমটা জাস্ট খালি একটু লিখে দিই, এগুলো একেবারে বিস্তারিত আমরা পাবো, এমন না যে পাবো না। ফাংশন বানানোর মেল প্রপার্টিটা হচ্ছে এভাবে, মাই ফাংশন লিখলাম, তারপরে এখানে একটা থাকবে, তারপরে এখানে এগুলোর ভ্যালুগুলো বা আমাদের যে যে কন্ডিশন অ্যাপ্লাই করবো সেই জিনিসগুলো এখানে থাকবে। এটা হচ্ছে একটা রুলস ফাংশনের, ফাংশন যেভাবে বানায়। ওকে, জাস্ট একটু চিনে রাখলাম যে ফাংশনটা কি। ফাংশন আমাদের নেক্সট টাইপে বিশালভাবে টপিক আছে, সেখানে গিয়ে আমরা টাইমটা স্পেন্ড করব। পার্সন আনডিফাইন্ড, এখানে আর দেখার মতো কিছু না। নাল মানে কি? নাল দেওয়া আছে, এখানে কোনো কিছুই কোনো ভ্যালু নাই, ভ্যালু ইজ নাল, বাট টাইপ ইজ স্টিল অ্যান অবজেক্ট, তো অবজেক্ট হিসাবে আছে। আচ্ছা, এগুলো আর দরকার নেই দেখার। আনডিফাইন্ড, ডিফাইন। আচ্ছা, এবার ফাংশনে চলে আসে, এই যে জেএস ফাংশন, এইখানে একটু খেয়াল করেন, এই যে ফাংশনের টাইপটা, এটাকে মাথায় রাখতে হবে যে আমার ফাংশনের স্টাইলটা মাত্র লিখলাম না, যে কিভাবে শো করে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে এখানে প্রপারলি একেবারে ইনস্ট্রাকশনটা দেওয়াই আছে কিভাবে আপনাকে লিখতে হবে। দেখেন, একটু খেয়াল করেন, ফাংশন মাই ফাংশন মানে কি? আপনি এখানে একটা আপনার ফাংশনের নাম দিবেন, ফাংশন তো দেওয়াই আছে, এখানে সাপোজ নাম থাকলো আমি, তারপরে এখানে P1 P2 মানে কি প্রপার্টি 1 প্রপার্টি 2, তারপর রিটার্ন, এটা রিটার্ন করবে কোথায়? রিটার্ন বলতে বোঝাচ্ছে যে এটা শো করবে কোথায়, এটা কি উইন্ডোতে শো করবে, নাকি অ্যালার্ট বক্সে শো করবে, নাকি কনসোল লগে শো করবে, এটার মানে হচ্ছে রিটার্ন বোঝাচ্ছে। আর এটার লেখার সিস্টেম কি? এই যে এভাবে ফাংশন, তারপরে এখানে নাম, ফাংশনের নেম, তারপরে এখানে প্রপার্টি, প্রপার্টি 2, এখানে রিটার্নটা কিভাবে করবে সেটা। ওকে, এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। আচ্ছা, এখানে যাচ্ছি না, এখানে মাই ফাংশনে আমরা একেবারে ডাইরেক্ট এখানে কিভাবে করে সেটা দেখবো। যে প্যারামিটারস বলতেছে, পি মানে এখানে প্রপার্টি না বুঝে প্যারামিটার বলতেছে, প্যারামিটার অনেকগুলো হইতে পারে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি এটা দেখে নিই, একটা কোড দেখি জাস্ট, আর কিছু না। এখানে দেখেন যে প্যারামিটার আছে কয়টা, এখানে এ বি দেওয়া আছে, তাই না? এ বি, হ্যাঁ, দুইটা আছে প্যারামিটার, এ অ্যান্ড বি আছে, তাহলে এ অ্যান্ড বি কে কি রিটার্ন করে কি গুণ করে দিছি, তাহলে কি এটা একটা ফাংশন। আমরা কল করব কাকে? তাহলে মাই ফাংশনকে কল করে দিলে এটা চলে আসবে। ট্রাই টু সেলফে দেন, এই যে দেখেন কল করা আছে, কলটা ওখানে দেখা নেই, এই জন্য এইটাকে রান করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রান করছে, কাকে রান করছে? গেট এলিমেন্ট বাই ডেমো, এই যে ডেমোকে কল করছে। ওকে, মাই ফাংশন, এই যে এতটুকুকে আপনাকে কল করতে হবে, এটা কল করলে আপনার এটা হবে। আর এটার ভ্যারিয়েবলগুলো কোথায় দেওয়া আছে? এই যে আমরা যখন কল করছি তখন 4 আর 3 দিয়েছি, 3 4 আর 12, তা না? আচ্ছা, এটাকে দেখে এখন কনফিউশন হওয়ার কোনো কিছু নাই।
ফাংশন নিয়ে আমি অনেক আলোচনা করব। হয় ফাংশনের মাধ্যমে খুব দ্রুত আমরা ভ্যারিয়েবলগুলোকে কল করতে পারি, বা কোনো জায়গা থেকে আমি কি একটা ডিপকে কল করতে যাচ্ছি, ফুল একটা ডিপের সেকশনকে, কষ্ট করে ওই ডিপটা আর বানানো দরকার হচ্ছে না, আমি ওখান থেকে জাস্ট ওটাকে কল করে নিয়ে আমি আবার আমার একটা জায়গায় ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে ফাংশনের বড় সুবিধা। এরপর হচ্ছে আপনার অবজেক্ট। এই যে এখান থেকে ডাটা টাইপসের পর থেকে এই জিনিসগুলো আছে আমাদেরকে একেবারে হাতে খড়ির মতন শিখতে হবে, যেগুলো আমরা অলরেডি এই পর্যন্ত দেখছি। একেবারে মেইন টপিকগুলো আমরা বেসিকগুলো এখান থেকে দেখে গেছি। এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা কোড করব প্লাস কাজ করব, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমাদের খালি আমরা কোড করব আর বলবো যে হ্যাঁ এটা আমরা ফাংশন করতেছি, অবজেক্ট বানাচ্ছি, তারপরে অ্যাড বানাচ্ছি, সেই সিস্টেমগুলো আমরা দাঁড় করাবো। বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের বাসার কাজ দিলাম কোনটা? বাসার কাজ কিন্তু যেটা দিছি সেটা করলেই মোটামুটি জাভা স্ক্রিপ্টের যতটুকু এখন ক্লাস এই পর্যন্ত করাইছি সেটা একেবারে বুঝতে কোনো একেবারে প্রবলেমই হবে। বাসার কাজ দিছি কি বলেন তো? লাল বাতির ভিতরে একটা প্রজেক্ট বানাইতে বলছি আপনাদেরকে বাসায়। এই যে এটার বাসায় হচ্ছে আপনারা প্রজেক্ট বানাবেন, খুব বড় একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের ভিতরে বক্স আকারে এগুলো দিবেন, ইমেজগুলো ডিজাইন করবেন আপনাদের মাধ্যমে, ডিজাইন করলে তারপরে এই প্রজেক্টটাকে জাভা স্ক্রিপ্টে রূপান্তরিত করে পরে ছবি চেঞ্জ করা হবে। বুঝতে পারছি? প্রতিটার জন্য আলাদা আলাদা বাটন থাকবে। জি না।